Mira, আচ্ছা, আমি তাহলে ইয়েতে যাই। প্রথমে হলো প্যান্থিয়নে ছিলাম গতকালকে। প্যান্থিয়ন হলো এমন একটা স্থাপনা যার মুখের দিকে তাকালে আমাদের কাছে খুব কনভেনশনাল যে গ্রিক আর্কিটেকচার সেটার কথাই মনে পড়ে, গ্রিক মন্দিরের কথা মনে পড়ে। কিন্তু এর পেছনের যে ড্রাম এবং উপরে যে আহ, গম্বুজটা দেখতে পাচ্ছি বা ডোমটা দেখতে পাচ্ছি, এই যে বিশাল একটা একট একটা নির্মাণ যার ভেতরে এরকম পিলারের সাপোর্ট নাই। তো এই ধরনের নির্মাণ সম্ভব হলো কারণ হলো কংক্রিটের ব্যবহার এবং রোমানদের উন্নত নির্মাণ শৈলীর কারণে। তো দেখা যাচ্ছে সামনের প্রবেশ মুখে আমরা দেখতে পাচ্ছি যে পেডিমেন্ট আর্কিট্রেভ, তারপরে তারপরে পিলার দেখতে পাচ্ছি, যে পিলার গুলো হলো করিন্থিয়ান পিলার। এইটুকু পর্যন্ত মোটামুটি পুরো গ্রিক মন্দিরে মনে হচ্ছে। কিন্তু একটু মিউট করতে হবে, এটা কি দেখি। আফসারা তাসনিম, মিউট করতে হবে, হ্যাঁ। তো এই যে কলম ঘেরা সামনের অংশটা, যে কলম মানে কলমের সারি দেখতে পাচ্ছি, সেটা দিয়ে একটু ভেতরে গেলে মূল প্রবেশ মুখ যেটা দেখতে পাচ্ছি মাউস পয়েন্টারে, এই প্রবেশ মুখের দুই পাশে দুইটা আমরা কুলুঙ্গি পাবো, এবং সেই কুলুঙ্গিতে স্কাল্পচার রাখা ছিল নিঃসন্দেহে। এবং এটা দিয়ে ভেতরে যখন আমরা প্রবেশ করবো, মাঝখানের এই স্কোয়ার বা না সরি এই যে রেক্টাঙ্গুলার যে দরজাটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে ভেতরে প্রবেশ করলে আহ, আমরা এরকম একটা দৃশ্য দেখবো আর কি, যেখানে তোমার 7টা কুলুঙ্গি পাওয়া যাবে, এবং সেই কুলুঙ্গির ভেতরে বিভিন্ন দেবতাদের সরি কুলুঙ্গির দুইটা কুলুঙ্গির মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে মাউস পয়েন্টারটা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে এই যে এইগুলোর মধ্যে মূলত আসলে দেবতাদের সবচেয়ে রাখা ছিল। আর দেখো যে ভেতরেও তোমার 3টা শাড়ি দেখতে পাচ্ছি আমরা, মানে 3টা কি বলবো প্যানেল, যেমন এই যে নিচে পিলার, কুলুঙ্গি, দরজার মতন এই যে পেডিমেন্ট সহ এই যে দেবতাদের রাখার যে স্থান, এটা একটা। তারপর উপরে দেখা যায় ফলস উইন্ডোর মতন একটা শাড়ি। তারপরে এটা হলো কোপার, মানে গম্বুজের যে অংশটা, গম্বুজের নিচের অংশের দেখো যে 5 সারি, এটাকে বলা হলো কোফার। এই যে স্কোয়ার ধরনের আহ ভিতরের দিকে ডাবানো বা সানকেন রিলিফের মতন আর কি। এটা হচ্ছে 5 সারি এরকম কোফার, এবং কোফারের ব্যবহারের কারণে যেটা হচ্ছে যে গম্বুজের যে ওজন সেটা কিন্তু কমানো সম্ভব হচ্ছে আর কি। গম্বুজের ওজন যেমন কমে যাচ্ছে, আবার একই সঙ্গে কিন্তু গম্বুজের স্ট্রেংথও বাড়ছে। তো এইটা হলো কোফার ব্যবহারের ফলে যে সুফল সেটা আর কি। আবার একই সঙ্গে কিন্তু এটা খুব সুন্দর একটা নান্দনিক একটা ডিজাইন তৈরি হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? আর তারপরে দেখো যে সর্ব উপরে একটা ফাঁকা স্থান, এটা হলো 30 ফুট ব্যাসের একটা খোলা আহ, জায়গা, জানালার মতন, যেটার ভেতর দিয়ে ভেতরে আলো আসে। এবং এইটা তোমার আহ, যখন বৃষ্টি হয় বা রোদ, এটা কিন্তু সরাসরি ভেতরে আসে আর কি। মানে রোদ যেমন ভেতরে, আলোটা যেমন সরাসরি আসতে পারে, একই সঙ্গে বৃষ্টি হলেও কিন্তু ভেতরে সরাসরি বৃষ্টিটা পড়ে আর কি। এবং এর ফ্লোরটা এমন ভাবে তৈরি করা যেন পানিটা দাঁড়িয়ে না থাকে, আশেপাশে যে সুন্দর ড্রেনেজ সিস্টেম আছে সেটা দিয়ে প্রবাহিত হয়ে যেতে পারে আর কি, মানে পানি আবদ্ধ হয়ে থাকবে না। কেবল 26 জন হলো। আর নিচের যে ফ্লোরটা দেখতে পাচ্ছ, সেই ফ্লোরটা পুরোটা হলো মার্বেল পাথরের নকশা করা। এবং এই নির্মাণ শৈলীটা যদি বলি, তাহলে বাইরের সেটটা দেখো, যে পেছনে যে ড্রামটা, সেই ড্রামের 3টা কার্নিশ আমরা দেখতে পাচ্ছি। 3টা কার্নিশ দেখতে পাচ্ছি, এবং এর নিচের দিক থেকে ভারী ঢালাই দেওয়া, অর্থাৎ ভারী পাথরের এবং মোটা করে ঢালাই দেওয়া, এবং উপরে যত যাচ্ছে তত আস্তে আস্তে ঢালাইটা পাতলা হয়ে যাচ্ছে আর কি, যাতে সুন্দর একটা মানে ভারসাম্য থাকে এবং মজবুত স্ট্রেংথ যেন বাড়ে, সেই বিষয়গুলো সব দিক থেকে খেয়াল করা।
এবং এক সময় কিন্তু এগুলো খুব সুন্দর করে আসলে রং করা ছিল আর কি, যেমন এই জায়গাগুলোতে এই যে কোপারের ভেতরে নীল কালার দেওয়া ছিল, তারপর অন্যান্য আরো প্রচুর কালারফুল ছিল আর কি। তো উপরে এই গম্বুজটার ওপারে এবং গম্বুজের ওপর পর্যন্ত নীল রং ব্যবহার করার কারণে এটা কিন্তু মনে হতো যে মানে স্বর্গের আকাশ বা এরকম আর কি, যে মানে পৃথিবীর মধ্যে আরেকটা পৃথিবীর অনুভূতি বা স্বর্গের অনুভূতি পাওয়া যেত আর কি। এবং এই সূর্যের আলোটা কিন্তু দিনের বিভিন্ন সময় এই আলোর মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পড়তো আর কি। মানে সূর্য যেহেতু পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, তাই না, আবার আসছে কি, ফলে সারাদিনে সূর্যের গতির উপর ভিত্তি করে ভেতরে লাইটের যে সোর্সটা, মানে লাইটের যে রিফ্লেকশনটা সেটাও কিন্তু চেঞ্জ হতো আর কি। তোমাদের আরেকটা ছবি দেখাই। এরপর থেকে যেটা করতে হবে আমি, সেটা হলো যে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট পর থেকে আর কোনো মানে ইয়ে করবো না আর কি। মানে প্রথমে ধাক্কায় যারা ঢুকবে তারাই আর কি, তারপরে আর এই অ্যাডমিট করবো না। এর পরের দিন থেকে যখন খুশি তখন এসে ক্লাসে ঢুকবে, সেটা কিন্তু হবে না। ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট হতে পারে যে ক্লাসে অ্যাডমিট হওয়ার যে সময়টা। এরপরে এই যে সারা দিন তুমি একদম ক্লাসের শেষেও এসে দেখি যে অনেকে ঢুকে, এটা হবে না। আচ্ছা, দেখতে পাচ্ছ এটা, স্লাইডটা দেখা যাচ্ছে? স্লাইড না, সরি, মানে ইয়ে ছবিটা আর কি, জি স্যার। এপিজিএমএস তো দেখা যাচ্ছে না। প্যান্থিয়নের সামনে থেকে, পাশ থেকে, উপর থেকে দেখতে ডিজাইনটা কেমন সেটা বোঝার জন্য আর কি এটা। যেমন এই যে উপরে বাম পাশের যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হলো যে সামনে থেকে আমরা যেমন দেখলামই আর কি, অরিজিনাল ছবিটাই দেখলাম। পাশ থেকে যদি আমরা দেখি তাহলে কেমন, তারপরে পাশ থেকে যদি স্লাইস করে দেখি তাহলে ভিতরটা কেমন, আর এটা হলো যে উপর থেকে যদি আমরা পুরো ডায়াগ্রামটা দেখি একদম এরিয়াল ভিউ থেকে আর কি, তাহলে বিষয়টা কেমন, যে সামনে পিলারের সারিটা কেমন সেটা কিন্তু এই যে নিচে ডান পাশে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি সেটা দেখলে খুব পরিষ্কারভাবে বোঝা যাবে আর কি। যে 8টা করিন্থিয়ান পিলার এখানে দেখতে পাচ্ছি, তারপরে যে দুই পাশে 2টা কুলুঙ্গি, তারপরে মন্দিরের প্রবেশের যে দরজাটা সেটা, তারপরে এই যে গোল যে জায়গাটা। এবং এখানে দেখা যাচ্ছে কুলুঙ্গির কথা বললাম, এখানে কিন্তু কটা, 7টা কুলুঙ্গি আর কি। এই যে একটা, 6, 7, হ্যাঁ 7টা কুলুঙ্গি। আর হলো দেখো যে এগুলো হলো পিলার, এই 2টা কুলুঙ্গির মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হলো পিলার। যে একসঙ্গে বেশ কয়েকটা পিলার অ্যাড করলে যা হয় এটাকে বলা হলো পায়ার। 8টা পায়ার আমরা পাবো, 8টা পায়ার যার মাঝখানে মাঝখানে কুলুঙ্গি। আর যে দেবমূর্তিগুলো রাখা ছিল সেই দেবমূর্তিগুলো কিন্তু এই যে পায়ারের সামনে যে একটা ফলস ডোর মতন করে রাখা, সেটা মানে এই জায়গাগুলো ছিল হলো মূর্তিগুলা। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, স্যার কালকে মেবি বলছিলেন যে স্যার এই প্যান্থিয়ন মন্দিরটা হচ্ছে লগা ওই মানে 5 জন দেবতা। স্যার এখানে হ্যাঁ, 7টা, স্যার 7টা কুলুঙ্গি, তাহলে এখানে মানে 5 জন দেবতাকে কিভাবে ডিস্ট্রিবিউট করতো তারা? এটা হলো যে তোমার সর্বদেবতার মন্দির আর কি, প্যান্থিয়ন সর্বদেবতার মন্দির। প্রধান 5টা দেবতা, যার এই যে তোমার এই যে কি জানি জুপিটার, তারপরে মার্কারি, মার্স, এরকম স্যাটার্ন, বা তোমার এই যে ভেনাস, এরকম 5জন আরো নিশ্চয়ই ছিল আর কি। মানে বাকি 2জন বা আরো কারা কারা ছিল এটা আমি সবগুলো বলতে পারবো না। প্যান্থিয়ন হলো সর্বদেবতার মন্দির। তো প্রধান 5জন আর কি, যাদের নাম আমি বললাম আর কি। স্যার তার মানে কি এই 5 জনের মূর্তির অস্তিত্বই পাওয়া গেছে স্যার ওইখানে? না, আসলে মানে ভিতরে স্কাল্পচারের ডিটেইল আসলে আমার কাছে মানে এই মুহূর্তে আমার কাছে তথ্য নাই। তো আসলে মানে এটা তোমরা নিজেরাও একটু দেখে নিতে পারো আর কি। মানে মেন আচ্ছা হলো যে প্যান্থিয়নের গুরুত্ব হলো এর স্কাল্পচারের জন্য না, মূলত হলো এর মানে স্থাপত্যের যে শৈলী, এর যে গড়ন, এর যে নির্মাণ শৈলী, এগুলোর জন্য আসলে মূলত বিখ্যাত।
আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। মানে প্যান্থিয়নের সবচেয়ে মানে মজার এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওই সময়কার প্রেক্ষাপটে এত বিশাল একটা জায়গা, যেটা তোমার বিশাল একটা গম্বুজ দিয়ে ঘেরা, কিন্তু ভেতরে কোনো পিলারের সাপোর্ট কিন্তু নাই, মানে পুরো গম্বুজটা কোনো পিলারের সাপোর্ট নাই। তো এত বিশাল একটা জায়গা, তোমার 142 ফিট একটা স্কোয়ার কিন্তু এটা। মানে বিষয়টা কিভাবে বলি, যে আমার মাউস পয়েন্টারটা একটু খেয়াল করো, যে একদম এই যে হাই পয়েন্ট থেকে একদম নিচে ফ্লোরের এই বরাবর ফ্লোরের যে পয়েন্ট হবে, এটা হলো 142 ফিট আর কি। 142 ফিট, আবার এদিকে ই করলেও কিন্তু 142 ফিট পাওয়া যাবে আর কি। মানে পুরো একটা গোল পৃথিবীর মতন অংশ আর কি, মানে সাইডের, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। মানে তুমি ভার্টিক্যালি বা তোমার হরিজন্টালি চিন্তা করো, যে কমপ্লিট সার্কেল কিন্তু আর কি ভেতরটা, গম্বুজ থেকে শুরু করে ফ্লোর পর্যন্ত। এমনকি তোমার এই যে সিলিন্ডারটা, এটাও 142 ফিট পাবে, আর উপর থেকে মেঝে পর্যন্ত এই বরাবর যে পয়েন্ট পাবো, সেটাও 142 ফিট। এবং এই যে প্রবেশ মুখের যে পিলারটা, মানে যে পিলার গুলো আমরা দেখতে পাচ্ছি, প্রবেশ মুখের এই পিলার গুলা কিন্তু ভেতরের যে একতলা, যদি একতলার মতন মনে হচ্ছে আর কি কার্নিশের কারণে, দেখো সেই একতলার থেকে কিন্তু বাইরের পিলার গুলার উচ্চতা বেশি। মানে ভিতরের পিলারের যে হাইট, এখন আবার পুরোনো স্লাইডটা আশা করি দেখতে পাচ্ছ সবাই, জি স্যার। আগের স্লাইডটা দেখা যাচ্ছে না? জি স্যার। পেনশন সম্পর্কে আসলে মোটামুটি আহ, আহ, একদম বেসিক যে ধারণাটা, সেটা আশা করি দেওয়া গেল। যে ভেতরটা 142 ফিট হাইটের গম্বুজ আমরা পাচ্ছি, ফ্লোর থেকে 142 ফিট, আবার এর যে ড্রামটা বা ভার্টিক্যালি যে আয়তনটা, সেটাও কিন্তু 142 ফিট। এবং ভেতরে কোফার নামে নতুন একটা জিনিস আমরা দেখলাম। কোফার হলো স্কোয়ার সানকেন ধরনের রিলিফের মতন আর কি, যেটা ভেতর দিকে ডাবা দেখতে পাচ্ছ। এবং এই কোফারের কারণে যেটা হচ্ছে, যে সিলিং এর বা গম্বুজের ওয়েটটা কম হচ্ছে, একই সঙ্গে কিন্তু স্ট্রেংথ বাড়ছে আর কি। এরপর হলো জর্ডানের পেট্রা, অর্থাৎ রোমানদের আহ, আহ, শাসিত অঞ্চলের মধ্যে আর কি পেট্রা। জর্ডানের একটা জায়গা, যেটার নাম হলো পেট্রা। পেট্রাতে আমরা পাচ্ছি হলো তোমার একটা রক কাট, কি বলবো, রক কাট সমাধি আর কি, টম্ব। তো এটা হলো পিঙ্ক কালারের একটা পাহাড় কেটে এই সমাধিটা বের করে আনা, এবং এই সমাধির কার্ভিং যেটা, পুরোটা একটু পাহাড় কেটে তৈরি করা। তো কার্ভিং করার জন্য যে নির্মাণ শ্রমিকরা ছিল, তারা কিন্তু উপর থেকে শুরু করছে আর কি। উপর থেকে কার্ভিং করতে করতে নিচের দিকে আসা, এবং এই যে কার্ভিং করে তারা যে কার্ভিং এর জন্য যে জায়গাগুলো ব্যবহার করতো, সেগুলো কিন্তু পাশেই যে আমরা দেখতে পাচ্ছি।
এখানে দেখো যে নির্মাণের যে শৈলীটা সেটা কিন্তু গ্রিক আহ, নির্মাণের যে স্টাইল সেটার সঙ্গে খুব মানে কাছাকাছি আর কি। যেমন এখানে দেখো যে পেডিমেন্ট পাচ্ছি আমরা, আর্কিটেক্ট পাচ্ছি। তবে এখানে একটা বিষয় যে সামনের সারির যে পিলার, সেই 6টা পিলারকে সবগুলাকে কিন্তু উপরে পেডিমেন্টটা কাভার করছে না, শুধুমাত্র সামনের 4টা পিলারকে পেডিমেন্ট কাভার করছে, এবং পাশের 2টা কিন্তু পেডিমেন্টের বাইরে সেই হিসেবে বলতে গেলে। দেখো যে এই শুধুমাত্র সামনের 4টা করিন্থিয়ান পিলারই পেডিমেন্টের নিচে, আর সাইডের 2টা হলো পেডিমেন্টের বাইরে। এবং উপরে দেখো যে আরেকটা পেডিমেন্ট কিন্তু তৈরি হতে যেও হয়নি আর কি। এই যে দেখো যে এটাও কিন্তু একটা পেডিমেন্ট, মানে আমরা যদি লাইন টানি তাহলে কিন্তু একটা পেডিমেন্টই পাবো। আবার দেখো যে এই এখানে উপরের সারির দোতলার যে পেডিমেন্টটা, তার মাঝখানে আরেকটা আমরা ইয়ে দেখতে পাচ্ছি, আরেকটা গোল একটা টেম্পল দেখতে পাচ্ছি। এবং এই টেম্পলটা দেখে কিন্তু তোমাদের বস্করিলে যে পেন্টিংটা তোমরা দেখে আসছো এর আগে, মনে আছে কি? স্যার ওয়াল পেন্টিংটা? হ্যাঁ, ওয়াল পেন্টিং, হ্যাঁ স্যার। যেখানে আমরা ওই যে লিনিয়ার পার্সপেক্টিভ দেখলাম। জি স্যার, জি স্যার। তো সেই জি স্যার। দৃশ্যটাই কিন্তু আমার চোখের সামনে ভেসে আসে আর কি। তো এটা মূলত আসলে একটা সমাধি ক্ষেত্র, যেখানে তোমার সম্ভ্রান্ত ব্যক্তিদের আহ, সমাহিত করার একটা ব্যবস্থা ছিল আর কি। এই যে প্রবেশ পথের ভিতরে গেলে তারপরে তোমার এই যে কুলুঙ্গি কাটা ভেতরে তোমার এই মৃতদেহ রাখার একটা ব্যবস্থা ছিল আর কি। তো মূলত হলো এটা দেখানো এই জন্য যে রোমান শাসিত অঞ্চলের অনেক দূর পর্যন্ত, যেমন এই যে জর্ডান তো ইতালি থেকে বেশ দূরে আর কি। তো মোট কথা রোমানদের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে কিন্তু রোমানদের যে প্র্যাকটিসটা ছিল আর্কিটেকচার, সেটাই কিন্তু সবখানে মোটামুটি কম বেশি দেখা যায় আর কি। যেমন এটাও দেখা যায় পাথর পাথর কেটে একটা সমাধি ক্ষেত্র তৈরি করা হচ্ছে, সেখানে আমরা গ্রিক প্রভাব যেমন একই সঙ্গে রোমানদের ওই সময়কার যে স্টাইলটা, সেটাই কিন্তু রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। গড়পড়তা সাধারণ রোমান যারা যারা তোমার অনেক ধনী শ্রেণীর না বা সম্ভ্রান্ত পরিবারের না, তারা কি ধরনের বাড়িতে থাকতো? বিশেষ করে রোমানদের যে বিভিন্ন বন্দরগুলা, বন্দরগুলো তো আসলে মনে করো যে কর্মযজ্ঞের বিশাল একটা জায়গা আর কি, যেখানে তোমার বিভিন্ন দেশের সঙ্গে যে বাণিজ্যিক যোগাযোগের জন্য মানে যোগাযোগের একটা আহ, বড় একটা ক্ষেত্র আর কি। যে বাইরে থেকে বিভিন্ন দেশের জিনিসপত্র আসছে এবং এই দেশ থেকে আবার জিনিসপত্র উঠে আবার বাইরে চলে যাচ্ছে, জাহাজ মানে পোতাশ্রয় বা বন্দর যেটা আর কি। আশেপাশে শ্রমিকদের থাকার ব্যবস্থা, তারপরে তাদের খাওয়ার ব্যবস্থা, এগুলার জন্য বিশাল তোমার একটা সিটির মতন গড়ে ওঠে। তো এই যে সিটির এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমার ইয়ে অস্ট্রিয়াতে, ইতালির অস্ট্রিয়াতে একটা পোতাশ্রয়ের পাশে আহ, একটা শহরের একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছ। এবং এই এই বাড়িগুলো কিন্তু আমাদের এখনকার বাড়িগুলোর মতনই আর কি। এখনকার যেমন অনেক বাড়ি দেখবা শহরে যে নিচের তলায় দেখে মার্কেট বা দোকান থাকে, আর উপর থেকে 2তলা বা 3তলা থেকে থাকার ব্যবস্থা থাকে, মানে মানুষজন থাকে। আর নিচের তলাটা থাকে কেমন, যে দোকানপাট আর কি। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যে নিচের তলায় দেখা যাচ্ছে যে গোডাউন বা দোকানপাট, আর উপর থেকে মানুষের থাকার ব্যবস্থা। অর্থাৎ যারা মধ্যবিত্ত শ্রেণী বা সম্ভ্রান্ত ব্যক্তি না আর কি, সাধারণ মানুষ, তাদের থাকার জন্য এরকম একটা ব্যবস্থা। এবং তখনকার ব্যবস্থা কিন্তু মানে এখনকার মতনই আর কি। আমাদের এখনো যেমন মনে করো শহরে কিন্তু আবাস মানে থাকার ব্যবস্থা পর্যাপ্ত না, মানুষকে উঁচু হাই রাইজ বিল্ডিং এ থাকতে হয়, তাই না? থাকার ব্যবস্থা পর্যাপ্ত না। এবং শহরে জানো যে থাকতে গেলে কেমন ধরনের ভাড়া প্রয়োজন হয় আর কি, মানে বেশ হাই রেটে থাকতে হয়। তো এরকম একটা ব্যবস্থা কিন্তু ওই সময় ছিল, যে প্রচুর মানুষ এই বিশেষ করে এই যে বন্দরগুলাকে কেন্দ্র করে যে সিটি গুলা, সেখানে প্রচুর মানুষ থাকে। এবং এই 4তলা 5তলা পর্যন্ত হাইট সাধারণত হয় এগুলা। নিচতলায় দোকানপাট থাকে। আর এই জানলাগুলো মানে যারা থাকে এখানে, তাদের জানলাগুলো বাইরের সাইডে হয়। ভেতরে তোমার দেখা যাচ্ছে যে কমন টয়লেটের ব্যবস্থা বা রান্নার জন্য কমন স্পেস, এরকম আর কি। আর আবার অভিজাত বা একটু ভালো যাদের অবস্থা, তাদের জন্য যে অ্যাপার্টমেন্ট, সেখানে দেখা যাচ্ছে যে টয়লেট কিন্তু ইয়ের মধ্যেই আর কি, প্রত্যেকের আলাদা আলাদা মানে ওয়াশরুমের ব্যবস্থা। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, স্যার এখনের মতো কি ওই মানে ওদের কি ওই মানে পয় নিষ্কাশনের সিস্টেমটা এরকমই ছিল যে মানে খুবই উন্নত? পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই উন্নত ছিল, কারণ তুমি দেখো যে তারা মানে এদেরও অনেক আগে, তোমার গ্রিকদেরও আগে আমরা যেটা দেখলাম মাইসিনেও কিন্তু আমরা ড্রেনেজ সিস্টেম পাচ্ছি। তো সেটা তো চিন্তা করো যে এটাতে আরো বোধহয় কত, আরো 2000 বছর আগে বা মানে 1500 বছর আগে। তো
রোমানদের অবশ্যই সেই ব্যবস্থা ছিল, মানে অনেক উন্নত ছিল। তুমি দেখো যে তারা 30 মাইল দূর থেকে শহরে পানি আনার জন্য অ্যাকোয়াডাক্টের মতন নির্মাণ করতে পারে। তো পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই মানে ভালো ছিল। আচ্ছা আচ্ছা স্যার। এরপর আসো যে তোমার মার্কাস অরেলিয়াস, ইনার সময় থেকে আসলে রোমান সাম্রাজ্যের পতনটা আসলে বলতে গেলে শুরু হয়, মানে অবক্ষয়টা শুরু হয়। তো মার্কাস অরেলিয়াসের যে স্কাল্পচারটা, তো মার্কাস অরেলিয়াসের যে স্কাল্পচারটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কাস অরেলিয়াসকে সাহেব, মানে এর পরের দিন থেকে কিন্তু এটা পরিষ্কার শুনে রাখো আর কি। এটা এখন 37 জন আছো তোমরা, এটা পরিষ্কার করে শুনে রাখো। এর পরের দিন থেকে কিন্তু এত দূর, মানে এত পরে কিন্তু অ্যাডমিট আর হবে না। 10 মিনিট পর থেকে আর কেউ ক্লাসে আমি কিন্তু অ্যাডমিট করবো না। সরি স্যার, নেটের সমস্যা ছিল আমার। না, আজকে দেখছি মানে আসার গতিটা খুবই অন্যরকম আর কি। তো মার্কাস অরেলিয়াসের যে স্কাল্পচারটা এখানে দেখতে পাচ্ছ, তাতে আমরা দেখতে পাচ্ছি যে মার্কাস অরেলিয়াসকে কিন্তু মানে স্বাভাবিক মানুষের চেয়ে একটু বড় করে দেখানো হচ্ছে। সেটা আমরা ঘোড়ার সঙ্গে তাকে মেলালেই বুঝতে পারছি আর কি। ঘোড়ার যে প্রপোর্শন আর তার যে প্রপোর্শন, সেই হিসাবে কিন্তু তাকে বেশ বড় সড়ো দেখা যাচ্ছে আর কি। অর্থাৎ সাধারণ মানুষের চেয়ে একটু অতি মানবিক ভাবে তাকে দেখানো হচ্ছে। এবং তার একটা হাত আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকে প্রসারিত। অর্থাৎ এই হাতের উদ্দেশ্য হতে পারে এমন যে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে আহ কি বলবো, মানে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টা হতে পারে। আবার এমন হতে পারে যে তার এই যে ঘোড়ার পায়ের নিচে একজন মানুষের ক্ষমা প্রার্থনার একটা স্কাল্পচার বোধহয় ছিল আর কি, এটা মনে করা হয়। নিশ্চিত না যে একটা অন্য জাতির কেউ বা পরাজিত বাহিনীর কেউ এই ঘোড়ার পায়ের নিচে ক্ষমা প্রার্থনারত ভঙ্গিতে ছিল এবং তিনি তাকে ক্ষমা করে দিচ্ছেন, এরকম একটা ভঙ্গি আর কি। আবার এমনও হতে পারে যে এই মানে পায়ের নিচে মাথায় মানে ক্ষমা প্রার্থনারত কেউ ছিল না, তিনি জনতার উদ্দেশ্যে তার হাত নাড়ছেন বা শুভেচ্ছা বিনিময় করছেন, সেটাও হতে পারে। তো অনেকেই বলেন যে এরকম আরেকটা স্কাল্পচার সঙ্গে ছিল যে ক্ষমা প্রার্থনারত ভঙ্গিতে একটা অবয়ব ছিল আর কি ঘোড়ার পায়ের নিচে। তো পুরোটাই ব্রোঞ্জের করা। এবং ব্রোঞ্জের বিষয়ে একটা জিনিস জানো যে আসলে এই গ্রিক রোমান সময়ের অনেক ব্রোঞ্জ স্কাল্পচার কিন্তু পরবর্তীতে তোমার গালিয়ে ফেলা হলো। এবং এই গালিয়ে ফেলার কাজটা করে কিন্তু নব্য খ্রিস্টান যারা তারা, তাদের কাছে মনে হয়েছিল যে আসলে স্কাল্পচার মানে তাদের ধর্মীয় বিষয়ের সঙ্গে ঠিক যায় না, বা প্রয়োজনের সময় তারা কিন্তু এগুলো গালিয়ে ফেলছে আর কি, মানে যুদ্ধাস্ত্র তৈরির কারণে জন্য বা বিভিন্ন কারণে আর কি। তো এই স্কাল্পচারটা এই গালানো বা নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা পায়, কারণ হলো যে অনেকেই এটা মনে করেছিল যে এটা হলো আহ কনস্টান্টাইন নামে একজন রোমান সম্রাট, যার সময় আসলে রোমান খ্রিস্টান ধর্ম রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং তিনি নিজেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এই কনস্টান্টাইন মনে করে তার স্কাল্পচারকে রক্ষা করা হয়, কিন্তু পরবর্তীতে বোঝা যায় যে এটা আসলে কনস্টান্টাইনের স্কাল্পচার না, এটা হলো এই যে মার্কাস অরেলিয়াসের স্কাল্পচার। কনস্টান্টাইনের নাম তো তোমরা শুনে থাকবে আগে নিশ্চয়ই। জি স্যার। এবং যার যিনি পরবর্তীতে তোমার এই রোমের রাজধানী নিয়ে আসেন এই তুরস্কের যে জায়গাটা, সেটাকে পরবর্তীতে বলা হয় তোমার কনস্টান্টিনোপল, যেটাকে আমরা বাইজেন্টাইন হিসেবে জানি আর কি। এটা কনস্টান্টাইনের স্কাল্পচার মনে করে নব্য খ্রিস্টানরা যারা মূর্তি নষ্ট করে ফেলতো বা গালায় ফেলতো, তারা এটাকে ইয়ে করে না যে যেহেতু তিনি নিজেও খ্রিস্টান ছিলেন এবং খ্রিস্টান ধর্মের আহ, সমর্থনে অনেক আইন পাশ করেন আর কি, অনেক বিধিবিধান পাশ করেন। যে কারণ প্রথম দিকে কিন্তু যেটা ছিল মানে এই মার্কাস অরেলিয়াসের এই স্কাল্পচার কখনকার 175, তো মোটামুটি দ্বিতীয় বা মানে তৃতীয় শতক থেকে কিন্তু মোটামুটি খ্রিস্টান ধর্মটা কিন্তু প্রসার হওয়া শুরু করে। তো ফলে খ্রিস্টান ধর্মের যে দর্শন আর রোমান প্যাগান ধর্মের যে দর্শন, সেটা বেশ কিন্তু আলাদা। তো ফলে রোমান সম্রাটরা কিন্তু ভীত ছিল, কারণ রোমান সম্রাটদের ব্যাপারটা এমন ছিল যে তারা নিজেরাও কিন্তু মারা যাওয়ার পরে তাদেরকে দেবতা হিসেবে সম্মান করা হতো। তো
তো আর খ্রিস্টান ধর্ম তো সেরকম না, যেখানে তোমার একেশ্বরবাদের কথা বলা হচ্ছে। ফলে রোমান সম্রাটদের জন্য কিন্তু এই খ্রিস্টান ধর্মটা বেশ ভীতিকর একটা অবস্থা তৈরি করলো। অর্থাৎ পেগান ধর্মটা আস্তে আস্তে মানুষের মধ্যে জনপ্রিয়তা হারাতে শুরু করলো, এবং খ্রিস্টান ধর্ম জনপ্রিয়তা পাওয়া শুরু করলো, এবং নিপীড়িত মানুষ যারা, তারা দেখলো যে খ্রিস্টান ধর্মের মধ্যে তাদের মুক্তির পথ বা তাদের শান্তির আহ বার্তাটা তারা পাচ্ছে আর কি। তো ফলে এরকম একটা পরিস্থিতিতে তোমার উম, এই মানে শুরু হলো আর কি, যে তোমার এই যে লেট ইম্পায়ারটা শুরু হলো, যদি সেটা পরের কাহিনী, আসলে এখন বলে ফেললাম। একুস্টিয়ান স্ট্যাচু আসলে রোমান সম্রাটদের অনেকের ক্ষেত্রে আমরা দেখি, একুস্টিয়ান ফিগার বা অশ্বারোহী যে মানবাবয়বগুলো আমরা দেখবো, এগুলো আসলে রোমান সম্রাটের ক্ষমতা, কর্তৃত্ব এগুলো প্রকাশের জন্য একটা আহ, আহ, আদর্শ একটা স্টাইল হিসেবে মানে আহ, বিবেচিত হতো আর কি। অর্থাৎ ঘোড়ায় চড়া একজন সম্রাট, এটা দেখানোটা অনেক বেশি তোমার গৌরবের, অনেক বেশি সাহসী বা অনেক বেশি ক্ষমতার প্রকাশটা হয় আর কি। এবং আরেকটা ব্যাপার দেখো, যে এই যে মার্কাস অরেলিয়াসের সময় থেকে রোমান সাম্রাজ্যের যে অবক্ষয়টা শুরু হয়, এই অবক্ষয়ের কারণ তো অনেক, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক। যেমন রোমান সাম্রাজ্যের যে আহ, মানে শক্তিশালী যে রাজনৈতিক দর্শন ছিল, সেখানে আস্তে আস্তে তোমার পার্সিয়ানরা, আফ্রিকান বর্বর, তারপরে তোমার জার্মান যে তোমার জার্মান যে ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতিগুলো ছিল, তারা কিন্তু ক্রমাগত একটা চাপ তৈরি করতে থাকে আর কি রোমানদের উপরে। তো ফলে এই সময় মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে মানে তারা তাদের নিজেদের ভেতরকার যে অস্বস্তি, নিজেদের মধ্যে যে অশান্ত ভাব, বা আসলে পরিস্থিতি যখন এরকম হয় যে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, তখন মানুষের মধ্যে কিন্তু এটার একটা ইফেক্ট পড়ে আর কি, তাদের মধ্যে অস্থিরতা কাজ করে। তো এই অস্থিরতা নিরসনের জন্যই মানুষজন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই দর্শনের প্রতি ঝুঁকে পড়ে আর কি, বা আহ, কি বলবো, হ্যাঁ, দর্শনের দিকে ঝুঁকে পড়তে শুরু করে। তো ফলে মানুষ দেখা যাচ্ছে যে তাদের অনেক সার্কোফাগাস বা তাদের এরকম অনেক স্কাল্পচারের মধ্যে আমরা দেখবো যে একটা ধ্যানী চোখ। যেমন এখানে দেখতে পাচ্ছি যে তোমার মার্কাস অরেলিয়াসের পোর্ট্রেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার কপালে একটা কিন্তু ভাঁজ, তারপরে তার চোখের মধ্যে দেখো যে এই চোখের ভঙ্গিটা কিন্তু ঠিক স্বাভাবিক দৃষ্টি না আর কি, এর মধ্যে একটা ধ্যানী, একটা গম্ভীর একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, তাই না? দেখলে কপালে ভাঁজ, তারপরে চোখের যে চাহনিটা, সেটার মধ্যে কিন্তু একটা মোহগ্রস্ত একটা চোখ। মানে স্বাভাবিকভাবে এরকম রোমান সম্রাটদের স্কাল্পচার কিন্তু আমরা দেখি না। তো তার মানে এসে একটা জিনিস দেখো, যে একদম রিপাবলিকান সময়ে, অর্থাৎ সাম্রাজ্যের আগে, রিপাবলিকান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে রোমান সম্রাটদের পোর্ট্রেটটা কিন্তু হুবাহু, বা মানে রোমান সম্রাট বলতে তোমার কনসুলেট যারা বা তোমার সম্ভ্রান্ত ব্যক্তিদের বা জেনারেলদের যে স্কাল্পচার দেখি, সেখানে কিন্তু তাদেরকে একদম হুবহু একই রকম ভাবে তৈরি করা হচ্ছে। তাদের স্কিনের ভাঁজ, বয়স্ক মুখ, সেটা যেভাবে তিনি দেখতে সেভাবে তৈরি করা হচ্ছে, অনেক বেশি বাস্তবানুক ভাবে আর কি। তারপরে তোমার দেখো যে আগাস্টাসের সময় থেকে ইম্পেরিয়াল সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আবার গ্রিক যে আইডিয়ালিজম, সেটার সঙ্গে আবার সম্রাটের নিজস্ব যে ব্যক্তিত্ব, সেটাকে মিশ্রিত করে একটা মানে অনেক বেশি আইডিয়ালিস্টিক ধরনের একটা স্কাল্পচার তৈরি করা হচ্ছে। তারপরে দেখো যে এই সময় এসে, এই যে হাই এম্পায়ারের শেষের দিকে এসে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্কাল্পচার গুলোর মধ্যে একটা ধ্যানী ব্যাপার, বা তাদের কপালে কুঞ্চিত ভাঁজ বা চিন্তার ব্যাপারটা, বুঝতে পারছো বিষয়টা? মানে তো চিন্তিত, তারপর ধ্যানী চোখ, এগুলো এসে আমরা শেষের দিকে এসে যুক্ত হতে দেখছি আর কি, হাই এম্পায়ারের শেষের দিকে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, স্যার এই টাইমেও যে মানে এই যে ভাস্কর্যটা, এটার মধ্যেও কি স্যার ওই যে রোমের যে বৈশিষ্ট্য ছিল, যে মাথাটা একজনের আর বডিটা আরেকজনের, এরকমই কি এখানেও না দেখা না না, যাচ্ছে? সেটা কিন্তু দেখে মনে হচ্ছে না এটা, সেটা এখানে এসে আচ্ছা। সেটা একদমই মনে হচ্ছে না কিন্তু। তবে মাঝখানে যেমন ইম্পেরিয়াল সময়ে অনেক বেশি আইডিয়ালিস্টিক ভাবে তৈরি করার একটা প্রবণতা ছিল, সেই ব্যাপারটা থেকে সরে আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সম্রাটের মুখে চিন্তার
মানে চিন্তার কারণে তার কপালে ভাঁজ, তারপর মুখে একটা ধ্যানী ব্যাপার, সেই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে। তবে এই সময়ের একটা সার্কোফাগাস, অর্থাৎ একজন সম্ভ্রান্ত ভদ্র মহিলার আহ, সমাহিত করার জন্য যে কফিন। কারণ দ্বিতীয় শতক থেকে কিন্তু আস্তে আস্তে আবার এই রোমানদের মধ্যেও কবর দেওয়ার ব্যাপারটা, এর আগে ছিল যে পোড়ায় ফেলার ব্যাপার, এই ব্যাপারটা থেকে আস্তে আস্তে তারা কবর দেওয়ার দিকে যুক্ত থাকে আর কি। তো সেই জন্য সার্কোফাগাসের একটা বড় প্রয়োজনীয়তা দেখা দেয়। এবং এই সময়ের সম্ভ্রান্ত ব্যক্তি যারা, তাদের সার্কোফাগাস গুলো কি ধরনের হতো সেটার একটা ধারণা আমরা এই সার্কোফাগাস দেখে বুঝতে পারছি। যে সার্কোফাগাসের গায়ে তোমার দেখো যে রোমান বা গ্রিক আর্কিটেকচারের মতন যে পেডিমেন্ট বা আর্চ, সেগুলো দেখতে পাচ্ছি। তারপরে পিলার গুলো তোমার কোরিন্থিয়ান পিলার বা খুব ডেকোরেটিভ পিলার। তারপরে তার উপরে যে ভদ্রমহিলা মারা গেছেন তার সাহিত্য ফিগারটা দেখতে পাচ্ছি। এরকম আর কি, মানে খুবই ডেকোরেটিভ ভাবে সার্কোফাগাস গুলো তৈরি করা হতো। তারপরে দেখো যে এই সময়ে এসে ইজিপ্টের ইজিপ্টের ফায়ুম নামে একটা জায়গা, অর্থাৎ রোমান শাসিত অঞ্চল তখন, অবশ্যই এটা রোমান শাসিত ইজিপ্টে তখন মানে মিশরীয়নদের মধ্যে কিন্তু তখনও মানে মমির যে মানে কফিনের যে ব্যাপারটা, যেখানে তোমার ডেড বডি রাখা হয়, এবং সেখানে এর আগে আমরা দেখতাম যে মিশরীয় সম্রাটদের কিন্তু ডেথ মাস্ক পরানো হতো আর কি, মানে মুখে একটা মুখোশ পরানো হতো। সেটা সাধারণত রাজা কেউ হলে তার গোল্ডের হতে পারে, যেমন তুতুনখামের ডেথ মাস্কটা মনে করতে পারো। তো এই সময় এসে এই কফিনে রেখে সেটা সমাহিত করার ব্যাপারটা তখনও ছিল, মামিফিকেশনের বিষয়টা ছিল। এবং তোমার তখন ডেথ মাস্কের বদলে দেখা যাচ্ছে যে কার্ড, কাঠের বোর্ডে তার উপর ছবি আঁকা হচ্ছে মৃত ব্যক্তির। এবং অনেক ক্ষেত্রে সেটা এত বেশি ন্যাচারালিস্টিক যে মনে হয় যে জীবিত অবস্থাতেই তাকে পোর্ট্রেট, মানে তাকে দেখে দেখে সরাসরি সামনে বসে পোর্ট্রেট করা আর কি। দেখো যে এই পোর্ট্রেটটা দেখলে এরকমই একটা মনে হচ্ছে যে একদম সরাসরি লাইভ দেখে পোর্ট্রেটটা করা আর কি। এখানে দেখো যে আলো ছায়া সবকিছু মিলায় তোমার চোখগুলো একটু বড় বড়, একটা চোখের দৃষ্টিতে আসলে খুব নির্দিষ্ট কিছু দেখার অনুভূতি নেই, একটা ভাসমান চোখ আর কি, যে একদিকে তাকায় চিন্তার একটা ব্যাপার, বা মানে শূন্য দৃষ্টি আর কি, সেরকম একটা অনুভূতি আমাদের হয়। এরপরে হলো লেট এম্পায়ার শুরু হচ্ছে কত 193 থেকে 337 সালে। 193 থেকে 337 সালে মানে এই সময় আমি যেটা বললাম যে ধর্মীয় জায়গা থেকেও কিন্তু এই যে প্যাগান যে সম্রাটের রোমান, তারা কিন্তু একটু কোণঠাসা হয়ে পড়ছে। কারণ সাধারণ মানুষ, তারপর সাধারণ সৈনিকদের মধ্যে তোমার জনপ্রিয়তা পাচ্ছিল খ্রিস্টান ধর্ম, ফলে রোমান শাসকরা বিভিন্ন দিক থেকে অনেক চাপ অনুভব করছে আর কি। একই সঙ্গে তোমার আফ্রিকান, পার্সিয়ান, তারপরে জার্মান যে বিভিন্ন উপজাতিগুলো আছে, তারা কিন্তু ক্রমাগত ভাবে সাম্রাজ্যের উপরে চাপ তৈরি হচ্ছে আর কি। এমনকি রোমান সম্রাটদের সীমানার মধ্যেও কিন্তু অনেক জায়গায় বিদ্রোহ দেখা দিচ্ছে আর কি। ফলে এই সময়কার সম্রাটরা কিন্তু অনেক বেশি তোমার মানে নির্যাতন করার যে ব্যাপারটা, যেমন এই যে ট্রোজান ডিসিয়াস যার পোর্ট্রেটটা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু খ্রিস্টানদের উপর নির্যাতনের জন্য খুবই বিখ্যাত আর কি, মানে কুখ্যাত। তো মানে প্রচুর খ্রিস্টান সৈনিক বা খ্রিস্টান সাধারণ মানুষকে কিন্তু ধরতে পারলে শাস্তি দেওয়া হতো আর কি। অর্থাৎ এটাকে ব্যান্ড করে দেওয়া, বন্ধ করে দেওয়ার জন্য যত রকমের চেষ্টা করা দরকার, সেই ধরনের চেষ্টা কিন্তু এই ট্রোজান ডিসিয়াস এর সময় ছিল, এবং তিনি এই কারণে অনেক বেশি কুখ্যাত আর কি। তো ট্রোজান ডিসিয়াস এর যে পোর্ট্রেটটা এখানে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু তার পোর্ট্রেটে মানে যদিও কার্ভিং করে করা, মার্বেলে কার্ভিং করা, অর্থাৎ পাথর কার্ভিং করলে যে ফিলটা সাধারণত হয় তার চেয়ে কিন্তু অনেক বেশি সফট বা অনেক বেশি নমনীয় দেখা যাচ্ছে আর কি। মানে এই পোর্ট্রেটের ক্যারেক্টার গুলো দেখে, যেমন কপালের ভাঁজ থেকে শুরু করে নাকের দুই পাশে ভাঁজ, তারপরে চোখের নিচে ফোলা ভাব, সবকিছু দেখে মনে হচ্ছে যে এটা কার্ভিং না, এটা হলো মডেলিং করে করা। অর্থাৎ মানে মাটি দিয়ে বা ইয়ে দিয়ে মডেলিং করলে যেরকম হয়, বা প্লাস্টিসিটি আছে এরকম মোম দিয়ে মডেলিং করলে বা মাটি দিয়ে মডেলিং করলে যেরকম হয়, সেরকম একটা ফিলিং পাচ্ছি, যদিও এটা কার্ভিং। এখানেও দেখা যায় ট্রোজান ডিসিয়াস এর যে পোর্ট্রেটটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু তাকে আদর্শায়িত ভাবে দেখানো হচ্ছে। মানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে অবস্থা, সেই যে মানে চারিপাশের যে ক্রিটিক্যাল বা খুব জটিল একটা সময়,
এবং সম্রাটের জন্য অবশ্যই সেটা সুখকর কোনো সময় না। সেই ব্যাপারটা রিফ্লেকশন কিন্তু আমরা ট্রোজান ডিসিয়াস এর এই পোর্ট্রেটের মধ্যে পাচ্ছি আর কি। মানে একই সঙ্গে তাকে খুব চিন্তিত, আবার খুব ভীতও মনে হচ্ছে, যে দর্শকের দিকে যে তিনি তাকায় আছেন সেটা কিন্তু খুব স্বাভাবিক, চিন্তিত এবং তিনি ভীত, মানে যে কোনো দুর্ঘটনার আশঙ্কায় তিনি ভীত, সেরকম একটা অনুভূতি আমাদের মধ্যে হয়। ট্রোজান ডিসিয়াসের এই পোর্ট্রেটটা গুরুত্বপূর্ণ এই জন্য যে এই সময় এসে দেখা যায় কত ন্যাচারাল বা অনেক স্বাভাবিক ভাবে আবার তোমার ওই স্কাল্পচারগুলো করা হচ্ছে, এবং তাদের মুখে চিন্তার একটা ভাব, চোখের নিচে খোলা ভাব, ভাঁজগুলা, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে তার প্রকৃত বয়সটা কেমন হতে পারে, তারপরে তার চিন্তিত বা আশেপাশের পারিপার্শ্বিক অবস্থাটাও তার। এইসব কারণে ট্রোজান ডিসিয়াসের এই পোর্ট্রেটটা গুরুত্বপূর্ণ। এই সময়কার আরেকটা সার্কোফাগাস, এই যে বললাম যে সার্কোফাগাস ব্যবহারটা কিন্তু এই সময় আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে, অনেক বেশি জনপ্রিয় হয়ে আসে আর কি। এবং এই সময় দেখো যে যিনি মারা গেছেন তাকে মাঝখানে রেখে সার্কোফাগাসের গায়ে একটা কম্পোজিশন করে একটা রীতি তৈরি হয়। যেমন এখানে দেখো যে মৃত ব্যক্তি যিনি, মানে যার সার্কোফাগাস, তাকে মাঝখানে দেখা যাচ্ছে এবং তার দুই পাশে দুজন ভদ্রমহিলা দাঁড়ানো, তারা তাকায় আছেন এই মৃত ব্যক্তির দিকে। অর্থাৎ এখানে এই কম্পোজিশনের মাধ্যমে কিন্তু এই মাঝখানের এই ব্যক্তির গুরুত্বটাকেই বাড়ানোর জন্য এই কম্পোজিশনটা করা, যে তিনি মাঝখানে, তার দুই পাশে দুজন মেয়ে যারা তাকায় আছে তার দিকেই। এবং এখানে এসে দেখো যে আসলে সেই স্বাভাবিকত্বের যে ব্যাপারটা বা আইডিয়ালিস্টিক ব্যাপার কোনোটাই কিন্তু আর অবশিষ্ট নাই আর কি। যদিও এখানে ড্রাপারি দেখানো হচ্ছে, ড্রাপারি ভাঁজগুলো অনেক স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু আসলে এত পরিমাণ বেশি ভাঁজ বা এই এত জটিল কমপ্লেক্স ড্রাপারির ভাঁজ কিন্তু সাধারণত হয় না আর কি। বিশেষ করে এই মানুষের হাইট থেকে শুরু করে তার মুখের বা হাতের পার্টস গুলো দেখো, সেই তুলনায় কিন্তু ড্রাপারি গুলোকে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে, অনেক বেশি অহেতুক ভাঁজ তৈরি করা হচ্ছে আর কি। এখানে দেখো যে এই সময় এসে মৃত ব্যক্তিকে জ্ঞানী বা দার্শনিক হিসেবে দেখানোর একটা রীতি প্রচলন শুরু হয়। কারণ হলো যে ওই সময় সাধারণ মানুষ কিন্তু মানে দর্শনের মধ্যে তাদের শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করছে আর কি। ধর্মবিশ্বাসের চেয়েও এই সময় আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে মানে দার্শনিক চিন্তাটা প্রাধান্য পাচ্ছে, এবং কেউ মারা গেলে তাকে মানে দার্শনিক বা খুব চিন্তাশীল ব্যক্তি হিসেবে দেখানোর একটা রীতি তৈরি হয়। এবং দেখো যে এখানে যে ইনি দার্শনিক, তার হাতে কিন্তু একটা কাগজের রোল, কাগজ মানে পার্চমেন্ট বা তোমার মানে চামড়ায় লেখা হতো আর কি এই সময়, সেরকম চামড়ার একটা রোল। তারপরে ভেনিস এসে আমরা দেখো যে এখানে এসেও যে স্কাল্পচারটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু তোমার না তোমার আইডিয়ালিস্টিক কোনো ব্যাপার আছে, না তোমার ন্যাচারালিস্টিক কোনো ব্যাপার আছে। মানে এই 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 সময়কার যে স্কাল্পচার গুলো, অনেক স্কাল্পচারে আমরা এই ব্যাপারগুলো দেখবো, যে যেখানে তোমার না তোমার বাস্তবানুক বা স্বাভাবিকত্বের ব্যাপারটা আছে, না এখানে আদর্শিক কোনো ব্যাপার আছে। মানে এইগুলা হচ্ছে যে এমন কিছু স্কাল্পচার যেগুলো আসলে এত এত বছর ধরে যে রোমান স্কাল্পচার বা গ্রিক স্কাল্পচারের যে ঐতিহ্য আমরা দেখে আসছি, তাদের যে ধরনের মানে কারিগরি অনেক উচ্চ স্থান আমরা দেখে আসছি বা চিন্তার যে উচ্চ স্থান দেখে আসছি, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে শিল্পী হঠাৎ করেই খুব আনাড়ি একটা কাজ হচ্ছে আর কি। যেমন এখানে দেখো যে ফিগারটা খুব স্টিভ, মুখে কোনো এক্সপ্রেশন নাই, মুখটা দেখে মনে হচ্ছে যে একটা মাস্ক পরানো আর কি, এরকম আর কি। তো দেখা যাচ্ছে যে দুইজন শাসক, মানে মূলত আসলে এখানে চারজন শাসক, তো তার চারজন শাসক যারা একে অপরকে আলিঙ্গন করে আছে, এক হাত দিয়ে আলিঙ্গন করে আছে, আবার একই সঙ্গে কিন্তু তাদের মধ্যে যে অবিশ্বাস, সেই অবিশ্বাসের জায়গা থেকে কিন্তু দেখো যে একটা হাত আবার তরোয়ারের মধ্যে রাখা আর কি। তরোয়ারের যে তোমার স্যার শিল্পী কি ব্যঙ্গ হাত দিয়ে আলিঙ্গন করার করে জন্য আছে। এভাবে করে রাখছিল মানে স্কাল্পচার গুলা? মানে এখানে তো ব্যঙ্গ ধরেন করার যে জন্য না আসলে এগুলো, এখানে যে চারজন ব্যক্তি দেখতে পাচ্ছি, এরা কিন্তু রোমান সাম্রাজ্যের চারটা অঞ্চলের চারজন শাসক, যদিও এরা কে কে নাম এটা বলা যাচ্ছে না। তো চার অঞ্চলের চারজন শাসক, যাদের হাতে কিন্তু প্রচুর ক্ষমতা। তো এই সময় যে ডিভাইড করে করে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শাসক দিয়ে শাসন করার একটা চেষ্টা করা হচ্ছে, তো এরকম চারজন শাসক, তো সেই শাসকের স্কাল্পচার সঙ্গে অবশ্যই মানে শিল্পী ইচ্ছাকৃতভাবে মজা করার সাহস করবে না। তো এটা আসলে ওই সময়কার যে মানে অবক্ষয়টা, সেটা দিয়ে একটা রিফ্লেকশন বলতে পারি আমরা। যে এখানে হঠাৎ করে এসে মনে হচ্ছে যে এতদিনকার যে চর্চা, এতদিনকার যে প্র্যাকটিস, শিল্পীর যে দক্ষতা, সেগুলো হঠাৎ করে যেন হারা যাচ্ছে। এবং অবশ্য আরেকটা ব্যাপারও মানে এর সঙ্গে আছে, যেমন তোমার মনে করো যে এটা কোন সাল, 305,
তো 210-11-12 দিকে এই সময়কার একজন শাসক হলো ক্যারাকালা। ক্যারাকালা যেটা করলেন, তিনি হলো তার রোমান সাম্রাজ্যের যে কোনো অঞ্চল থেকেই যে কেউ এসে রোমের নাগরিকত্ব গ্রহণ করতে পারে এরকম একটা মানে আইন তিনি পাশ করেন। ফলে দেখা যাচ্ছে যে প্রাচ্যের অনেক দেশ থেকে, মিশর, মেসোপটেমিয়া থেকে অনেক আহ, শিল্পী, অনেক তোমার ব্যক্তি রোমে এসে থাকা শুরু করে, বা রোমের আহ, বাণিজ্যের সঙ্গে যুক্ত হয় আর কি। তো ফলে দেখা যাচ্ছে যে প্রাচ্যের সঙ্গে রোমের যে নিবিড় সম্পর্ক সেটা আরো বেশি তোমার গভীর হওয়া শুরু করে, বা প্রাচ্যের দর্শন দ্বারা অনেক বেশি প্রভাবিত হতে শুরু করে হলো রোমানরা। তো সেটাও একটা কারণ হতে পারে আর কি, যে প্রাচ্যের শিল্পীদের কাছ থেকে হতে পারে, বা এই সময় যে সামাজিক যে অস্থিরতা, রাজনৈতিক যে অস্থিরতা সেটার কারণে হতে পারে আর কি। মানে এই সবকিছু মিলাই আর কি আসলে মূলত এরকম একটা সিচুয়েশন হচ্ছে, যেখানে আমরা এসে শিল্পের কারিগরি দক্ষতা দেখতে পাচ্ছি না, এতদিনকার শিল্প চর্চার ক্ষেত্রে যে চিন্তাগুলো সেগুলো যেন মনে হচ্ছে হঠাৎ করে হারা যাচ্ছে। তো এইখানে দেখো যে মানে এইখানে তোমার প্রপোর্শন থেকে শুরু করে তারপরে স্টিভনেস আমরা পাচ্ছি, অনেক জড়ো মনে হচ্ছে, স্বাভাবিক মানুষ মনে হচ্ছে না, আবার একেবারে অ্যাবস্ট্রাক্ট কিছু হতো না নিশ্চয়ই। যেমন হাতটা যে এখান থেকে আরেকটা মানুষকে আলিঙ্গন করছে, সেই হাতটাও কিন্তু বডির সঙ্গে ঠিক মতো মনে হচ্ছে যে জয়েন্ট হচ্ছে না বা অ্যাডজাস্ট হচ্ছে না। একই সঙ্গে চারটে স্কাল্পচার ছিল, আহ, মানে বেগুনি রঙের মার্বেল। এরপরে হলো প্যালেস অফ ডায়োক্লেশিয়ান। ইনি হলো ওই লেট ইম্পায়ারের একজন শাসক, এবং 305-এ তিনি তার জন্য আর মানে রোমকে নিরাপদ না মনে করে তিনি পালায়, যে এই ক্রোয়েশিয়ার স্প্লিটে যে তার একটা প্রাসাদ তৈরি করেন, এবং সেই প্রাসাদটা দেখলে আসলে আমরা এই সময়কার প্রাসাদগুলো কেমন হতো সেটার একটা ধারণা পাবো। এটা হলো ডায়োক্লেশিয়ানের প্রাসাদ। তিনি রোম থেকে পালায়, যে এই যে ক্রোয়েশিয়া যে সমুদ্রের তীরে তার একটা প্রাসাদ তৈরি করার নির্দেশ দেন তার কারিগরদেরকে, তার স্থপতিকে। এখানে যে প্রাসাদটা দেখতে পাচ্ছ, সেই প্রাসাদ মানে মূল প্রাসাদের একটা ডামি এখানে তোমরা মূলত দেখতে পাচ্ছ। তো দেখো যে প্রাসাদের উঁচু দেওয়াল, বাউন্ডারিতে বা মানে প্রাচীরের উঁচু প্রাচীর দেখতে পাচ্ছি, সেই প্রাচীরের সঙ্গে আবার লাগানো তোমার দেখো ওয়াচ টাওয়ার, অর্থাৎ সম্রাটকে যেন নিরাপত্তা দিতে পারে সৈনিকরা, এই জন্য তাদের জন্য এই ওয়াচ টাওয়ার আর কি। এবং এটা হলো প্রাসাদ, সম্রাট থাকার যে জায়গাটা সেটা হলো এটা। এবং সম্রাটকে সমাহিত করার জন্য যে জায়গাটা তৈরি করা হয় সেটা হলো এইখানে। আর এই পাশে একটা তোমার মন্দির ছিল, জুপিটারের মন্দির। আর এটা হলো তোমার রাজপথ, যেটা মানে প্রাসাদের সঙ্গে যেটা মিশছে, এবং এই একটা ক্রস আমরা দেখতে হচ্ছে, আরেকটা রাস্তা চলে গেছে। আসলে প্রাসাদ কেমন হতো সেটার একটা ধারণা দেওয়ার জন্য আর কি, রাজা তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি ধরনের প্রাসাদে বা কি ধরনের সীমানা প্রাচীর তৈরি করতেন, কি ধরনের ওয়াচ টাওয়ার সেখানে থাকতো সৈনিকদের জন্য, এগুলা। আবার এখানে দেখো যে ডায়োক্লেশিয়ান তার নিজের জন্য থাকার যে প্রাসাদটা, সেই প্রাসাদের প্রবেশ মুখটা দেখো যে দেবতাদের মন্দিরের মতন আর কি। অর্থাৎ তিনি জনগণকে দেখাতে চাইতেন যে তিনি একজন দেবতার সমকক্ষ কেউ। তো সেই জন্যই আসলে মন্দিরের সামনের অংশের মতনই তার প্রাসাদের বা থাকার জায়গার সামনের প্রবেশ মুখটা এরকম। কনস্ট্যান্টাইন যার কথা বললাম আর কি, যিনি এসে তোমার সম্ভবত 313-তে এসে একটা অধ্যাদেশ জারি করলেন যে এখন থেকে আর যারা খ্রিস্টান, নব্য খ্রিস্টান হচ্ছে বা খ্রিস্টান ধর্ম পালন করে তাদেরকে আর অত্যাচার করা যাবে না, এরকম একটা তিনি একটা অধ্যাদেশ দেন বা একটা আইন জারি করেন। তো সেই কনস্ট্যান্টাইন তার নিজের সম্মানে একটা আর্চ তৈরি করেন, যে আর্চটা মানে একটা গেট তৈরি করেন, একটা মানে বিজয় তোরণ তৈরি করেন। সেই বিজয় তোরণে আমরা তিনটা আর্চ দেখতে পাচ্ছি আর কি, মাঝখানটা সবচেয়ে বড় আর তার পাশের দুটা একটু ছোট আর কি। এবং কনস্ট্যান্টাইনের সময় দেখো যে এখানে যত রিলিফ স্কাল্পচার দেখতে পাচ্ছি আমরা, সেই রিলিফ গুলা কিন্তু অনেক অধিকাংশই তার পূর্ববর্তী সম্রাটদের বিভিন্ন স্থাপনা থেকে খুলে নিয়ে আসা। এই খুলে নিয়ে আসার কারণে দুইটা জিনিস হচ্ছে, একটা হলো যে মানে এই সময়কার
মানে যেহেতু অন্য একটা স্থাপনা থেকে খুলে নিয়ে আসা হচ্ছে স্কাল্পচার, কাজে এটা একটা দুর্বলতার দিক যে তার সে সক্ষমতার জায়গাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আবার একই সঙ্গে কিন্তু তিনি তার নিজেকে গৌরবান্বিত করার একটা সুযোগও পাচ্ছেন আর কি, যে দেখা যাচ্ছে যে অন্যান্য সম্রাটদের বিভিন্ন স্কাল্পচার সেইগুলা নিয়ে আসা হচ্ছে, যেমন ডায়োক্লেশিয়ান, তারপর তোমার এই যে ট্রোজান, এরকম বিভিন্ন সম্রাটদের স্কাল্পচার নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে মাঝখানে তিনি তার নিজের স্কাল্পচারটা বসাচ্ছেন। অর্থাৎ তিনি তার আশেপাশের বা পূর্ববর্তী সম্রাটদের চেয়ে যে অনেক বেশি ক্ষমতাবান, শক্তিশালী, সেটাও আবার প্রমাণিত হচ্ছে আর কি। তো মূলত আসলে এই এই যে বিশাল আর্টসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার সর্ববৃহৎ আর্চ আর কি রোমানদের। মানে আমি যতটুকু জানি যে এই মানে সম্রাটরা নিজেদের জন্য যে ধরনের আর্ট গুলো তৈরি করেছেন, তার মধ্যে সর্ববৃহৎ হলো এই যে এই আর্টটা, কনস্টান্টাইনের আর্ট। এবং এর ডিটেইলে যদি আমরা দেখি, যেমন কিছু কিছু জায়গায় আমরা দেখবো যে কনস্টান্টাইন এখানে মাঝখানে বসা, যদিও তার পোর্ট্রেটটা এখানে ভাঙা আর কি, তিনি মাঝখানে বসা এবং তার গুরুত্ব নিশ্চিত করার জন্য আশেপাশে যতগুলো ফিগার, সেগুলো সবই তার দিকে মুখ করে দেওয়া আর কি। নিচের আসনে যারা দাঁড়ানো, মানে নিচে যারা দাঁড়ানো, উপরে যারা দাঁড়ানো, সবাই টাকা আছে কিন্তু মাঝখানের এই ব্যক্তির দিকে। অর্থাৎ এইভাবে প্রত্যেকের চাহনির দ্বারা মাঝখানের ব্যক্তির কর্তৃত্ব, তার গুরুত্বকে নিশ্চিত করা হচ্ছে। বিভিন্ন তোমার দেবতাদের কথা এখানে আছে, আবার বিভিন্ন যুদ্ধ জয়ের দৃশ্য। তারপরে কনস্টান্টাইনের একটা বিখ্যাত স্কাল্পচার ছিল, যদিও এখন সেটা আর অক্ষত অবস্থায় নেই, সেটার ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি। এখানে হলো কনস্টান্টাইনের পোর্ট্রেটটা দেখা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে না।
এই কি হলো আমাদের? এটা এটা নিয়ে ওখানে যা। আবার ঢুকতে হবে। এদিকে আয়, ওই রুমে নেই। এখানে নেটওয়ার্ক কাজ করতেছে না। চল ওই রুমে চল। এখন আবার ঢুকতে আগে কি বলে? হ্যাঁ ডিজাইন দিলে হয় না, না আবার ঢুকতে হবে তাই। বন্ধ কর ক্যামেরা বন্ধ করতে হবে। তারা কিন্তু তাদের যে প্রার্থনা করার যে জায়গাটা, যে গির্জা, সেই গির্জার ডিজাইনটা কিন্তু আসছে কিন্তু এই ব্যাসিলিকা থেকে। এটা একটু মাথায় রেখো আর কি, একটু লিখে রাখো দরকার, যে যে রোমান সম্রাটদের যে ব্যাসিলিকা, সেই ব্যাসিলিকার ডিজাইন থেকে কিন্তু পরবর্তীতে খ্রিস্টানদের যে চার্চের বা গির্জার যে ডিজাইনটা, সেটা কিন্তু আসছিল এখান থেকে। এবং খ্রিস্টানদের ইয়েতেও দেখবা যে এরকম একটা মানে গির্জায় দেখবা যে এরকম একটা বড় জায়গা থেকে খোলা, যেটাকে বলা হয় নেভ। নেভের মাথায় একটা অ্যাপস থাকে। অ্যাপস মানে হলো তোমার এই যে কুলুঙ্গি আর কি, একটা অর্ধবৃত্তকার একটা কুলুঙ্গি থাকে, বা তোমার অনেকটা তোমার মুসলমানদের ইয়ের মতন আর কি, মুসলমানদের যে কি বলে মিম্বার নাকি, মানে ইমাম যেখানে দাঁড়ায় নামাজ পড়ে, সেরকম আর কি অ্যাপস। তো এই ব্যাপারটা কিন্তু আসছে তোমার এই রোমান ব্যাসিলিকা থেকে। তো এইখানে দেখা যায় এইখানে নেভের শেষে যে অ্যাপসটা, সেই অ্যাপসের ভিতরে মূলত আসলে এই বিশাল স্থাপত্যটা বসানো ছিল। এখানে দেখা যায় মানুষের একটা হাইটে দেখানো হচ্ছে, যে সাধারণ মানুষ আর বর্তমান যে অবস্থাটা, সেটা ডাইনে দেখা যায়। এই ছবিটা দেখলে বুঝতে পারছো, অনেক অনেক মানে বিশাল ধরনের নির্মাণ। এই যে এই অবস্থা বর্তমানে। তারপরে আরেকটা ব্যাসিলিকা তোমাদের দেখাবো, এটা হলো জার্মানির ট্রায়ার। জার্মানির ট্রায়ারে তোমার আলা পালাটিনা ব্যাসিলিকা। এখানে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাসিলিকার যে ভাগটা, সেটা হলো ইটের নির্মাণ, মানে পোড়া ইটের নির্মাণ, বা পোড়া ইটটাই দেখানো হচ্ছে সরাসরি, প্লাস্টার করা হয়নি দেয়ালের গায়ে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু রোমান স্থাপত্যে এই জিনিসটা খুব কমন, যে ভেতরে দেখা যাচ্ছে যে অনেক সময় প্রথম দিকে ভেতরে দেখা যাচ্ছে যে রোদে শুকানো ইট ব্যবহার করা হতো। পরবর্তীতে আস্তে আস্তে আহ পোড়ানো ইট ব্যবহার করে, আবার কংক্রিটও মাঝখানে ব্যবহার করে। কংক্রিটে যে এবড়ো খেবড়ো যে সারফেসটা, অর্থাৎ কংক্রিটে কাস্টিং হয়ে যাওয়ার পরে, ঢালাই দেওয়ার পরে উপরে যে রাফ সারফেস তৈরি হচ্ছে, মানে কাঠের পাটাতন বা তোমার কাঠের যে শাটার, সেই শাটার গুলো যখন খুলে ফেলা হচ্ছে, তখন ভেতরে তো আমরা সলিড মানে কংক্রিটের ঢালাইটা পাচ্ছি। এই কংক্রিটের ঢালাইটা অনেক সময় দেখা যাচ্ছে যে এবড়ো খেবড়ো বা রাফ তৈরি হতো আর কি। এই রাফ সারফেস থেকে আবার ঢাকার জন্য দেখা যাচ্ছে যে বাইরে ইট ব্যবহার করা হতো, পোড়া ইট অথবা মার্বেল পাথর। যদি মানে সম্ভ্রান্ত কারো কিছু হতো, সেক্ষেত্রে অবশ্যই বাইরে মার্বেল পাথর বা ইট ব্যবহার করা হতো আর কি। এবং প্রথম দিকে যখন রোদে শুকানো ইট ব্যবহার করা হতো, তখন দেখাচ্ছে যে রোদে শুকানো ইট তো আসলে বৃষ্টিতে, ঝড়ে, ইয়েতে দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এই সারফেসটাকে রক্ষা করার জন্য পাথরের প্রলেপ দেওয়া হতো আর কি সামনের সাইডে, যাতে খুব দ্রুত এটা খসে না পড়ে বা অনেক দীর্ঘস্থায়ী হয়। এইখানে দেখো যে ব্যাসিলিকা
আলা প্যালেটিনার যে ব্যাসিলিকাটা সেটার ভেতরে বর্তমানে এটা চার্চ আর কি। বর্তমানে এটা চার্চ, তো এটারও দেখা যাচ্ছে সিলিং এ কিন্তু কোফার ব্যবহার করা হচ্ছে, এটারও বিশাল সাইজের আর্চ ব্যবহার করা হচ্ছে। তারপরে আলো আসার জন্য প্রচুর জানলা দেখতে পাচ্ছি আমরা। মানে পরবর্তীতে কিন্তু রোমানরা যখন ক্ষমতা চ্যুত হয় তখন এবং তোমার খ্রিস্টানরা যখন খ্রিস্টানরা তোমার শাসন করা শুরু করে আর কি, খ্রিস্টান সম্রাটরা, তখন দেখা যাচ্ছে যে এরকম অনেক ব্যাসিলিকা কিন্তু চার্চে পরিণত করা হয় আর কি, চার্চে রূপান্তরিত করা হয়। এটা মনে হয় শেষ আজকে এই পর্যন্ত। আগে কেউ লিভ মানে যেও না আর কি, আমি একটু ইয়ে করি, অ্যাটেন্ডেন্সটা দিই। আজকে 36 জন অ্যাটেন্ডেন্স হলো আর কি। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, স্যার ওই যে আপনি যে অ্যাসাইনমেন্টের ছবিগুলা মানে ড্রয়িং করার কথা বলছিলেন, এটা যদি মানে যারা মানে প্রিন্ট করে বের করতে পারবে ওরা যদি প্রিন্ট করতো বা এরকম যদি কোনো একটু সুযোগ দিতেন, কারণ অনেকেই হচ্ছে মানে আমরা ভালো হচ্ছে খুব ভালো ড্রয়িং করতে পারি না বা অন্যদের মতো পারবো না। তো হচ্ছে যদি আমরা এরকম করতাম যে যারা ড্রয়িং করতে চাচ্ছে তারা ড্রয়িং করতো, আর যারা এরকম প্রিন্ট করে লাগাইতে চাচ্ছে ওরা প্রিন্ট করতো, তাহলে কি হইতো? হবে। জি স্যার, তাহলে আমাদের একটু সুবিধা হতো। এখন যারা ড্রয়িং করবে তারা তো অবশ্যই পরিশ্রমটা বেশি করবে। জি স্যার, ওদের কি স্যার হবে? তাহলে ওদের স্যার আমি একটা কথা বলি স্যার, ওদের স্যার একটু নাম্বার কম দিয়েন স্যার। বর্ষণ স্যার, নাম্বারটা এখানে আসলে নম্বর কম দেওয়ার ব্যাপারটা আসতেছে প্রবলেম না, কিন্তু এইখানে কিন্তু আমাদের ড্রয়িং ক্লাসের প্রেশারটাও আছে। আমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট নাও করতে পারি চাইলে। মানে স্যার অ্যাসাইনমেন্ট নাও সকলে করতে তো পারেন, বললাম তো। আমাদের অ্যাকচুয়ালি আমাদের ড্রয়িং ক্লাসের প্রেশারটা অনেক বেশি, এই জন্য বলতেছি। তাহলে কি যে যেভাবে পারে সেভাবে করবে, তাই বলবো? না না স্যার, সেটা বলি না না, স্যার। বুঝতে আপনি পারছেন যদি অ্যালাউ করতেন যারা আমাদের প্রিন্ট করে। কথাটা ইকো হচ্ছে, তো আমি আসলে বুঝতে পারছি না ঠিক মতো। আচ্ছা, তোমাদের যেভাবে সুবিধা হয় করো আর কি, ঠিক আছে। মানে মেন আসলে কিন্তু স্যার ড্রয়িং ক্লাস যেমন ইম্পর্টেন্ট মানে এটাও না স্যার। স্যার মার্ক এই কম মুহূর্তে কি হচ্ছে, পাবো এটা তো একটু খারাপ লাগবে, কিন্তু হচ্ছে আমরা সময়ের মধ্যেই করতাম, কিন্তু হচ্ছে প্রিন্ট করতাম, কারণ হচ্ছে যদি আমরা সিনিয়র ব্যাচগুলোরও দেখি ওনারাও হয়তো মনে হয় সম্ভবত প্রিন্ট করেই ছবি করতো। তো আমরাও যদি মানে সেই অনুযায়ী করতাম তাহলে মনে হয়, কারণ আমাদের পাশাপাশি ড্রয়িং ক্লাসটাও চলে, আর হচ্ছে ওইটাতেও হচ্ছে একটু বেশি সবারই পরিশ্রম করার লাগে। তো মানে দেখা যাচ্ছে স্যার অনেক ক্ষেত্রে অনেকগুলা স্কাল্পচার বা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ছবি আঁকতে গেলে বেশি হচ্ছে শ্রম দিতে হবে, তারপর আমরা হয়তো বুঝতেও পারবো না যে কে কিরকম করে করতেছে বা আমারটা কতদূর আগাচ্ছে।
বা আমি কিরকম করে করব। তো সেক্ষেত্রে যদি হচ্ছে আমরা ওই প্রিন্ট করেই লাগাইতাম তাহলে হচ্ছে মনে হয় আমাদের একটু সুবিধা হতো যদি আপনি অ্যালাউ করতেন আর কি। স্যার এখানে তো একেবারে অনেকগুলো ছবি না স্যার, মানে আমরা তো স্যার বাছা বাছা কয়েকটা ছবি আমি তো আঁকবো না। আগে বুঝতে পারছি বসুন সেটাই বসে তোমরা স্যার যার যেভাবে সুবিধা সেভাবে করো, অসুবিধা নেই, কিন্তু আহ, মানে কেউ ড্রয়িং করলো বলে সে দাবি করতে পারবে না বেশি না, বা কেউ প্রিন্ট করলো বলে সে বলতে পারবে না যে আমার প্রিন্টটা অনেক ক্লিয়ার করা আছে, খারাপ আছে, সেজন্য কেউ বেশি নাম্বার দাবি করতে পারবে না। তোমরা যেভাবে সুবিধা সেভাবে করো, ঠিক আছে? স্যার বাসা থেকে বেরোনোর তো স্যার কোনো সুবিধাই নেই স্যার। না এখন আর কিছু বলতে হচ্ছে না তো, আসলে কি বলবো, তোমাদের যা যেভাবে হয় সেভাবে করো, তোমাকে ছবি থাকতে হবে। আর মেন তো আসলে মানে লেখাটা খুব গুরুত্বপূর্ণ, তো তুমি কতটা সুন্দর করে বিষয় লিখতে পারলে, আর পাশে ছবিগুলো জাস্ট সাপোর্ট হতো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, এ- স্যার একটু বলি, এই তিশা তুই একটু মিট করতো, তোর মাইক থেকে ইকো হচ্ছে। স্যার আমাদের যদি মানে ওইখানে মনে করেন যে গ্রিক আর রোমের যদি আমরা মানে অস্তিত্ব ইয়ের জন্য আমরা যদি মানে ওটার ম্যাপটা দিতে চাই তাহলে কি হ্যাঁ, ওটা ম্যাপটা দিলে দিতে খুব পারবো? ভালো হয়, খুবই ভালো হয়। আচ্ছা স্যার। ম্যাপটা দিলে খুব ভালো হয় আর কি, মানে কোথায় কোথায়, মানে ম্যাপের কোথায় কোন অঞ্চলটা সম্পর্কে কি বলা হচ্ছে সেটা খুব ভালো হয় আর কি দিলে। আচ্ছা স্যার। তাহলে স্যার আমরা হচ্ছে আমাদের সুবিধা মতো মানে যে আর কি ড্রয়িং করতে চাচ্ছে তারা ড্রয়িং হ্যাঁ করুক করুক, আর যারা, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, তো ভালো থাকো, আবার দেখা হচ্ছে রবিবার, আশা করি মানে ক্লাস হবে আর কি। ওকে, আচ্ছা স্যার। স্যার স্যার ভালো আসসালামু থাকেন স্যার। আলাইকুম। না আমি কিন্তু এই লম্বা লাগে, যে লম্বা